প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মামুন স্মৃতি পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মফিজউদ্দিন, সহকারী শিক্ষক, মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যায় 2, মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। যে সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত, প্রবাসী বাংলাদেশ সরকার নামে পরিচিত, অস্থায়ী বাংলাদেশ সরকার নামে পরিচিত। এবং পার্ট 6, মুক্তিবাহিনীর গঠন ও কার্যক্রম, মুক্তিযুদ্ধের 11টি সেক্টর, এই বিষয়ের উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা যা শিখবে, মুজিবনগর সরকারের পরিচয় দিতে পারবে, মুক্তিযুদ্ধের সেক্টরগুলো সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো, পূর্ব পাঠে আলোচনা করেছিলাম 1970 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি বাহিনী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে দেয়নি। আর সেই সূত্র ধরেই 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের পরে 26শে মার্চ, 25শে মার্চের শেষ প্রহরে, 26শে মার্চের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তারপর স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর অবশ্যই এই দেশের একটা সরকার প্রয়োজন। সেই সরকার কোথায় পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে, এই বিষয় নিয়ে এখন আলোচনা করছি। সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করো। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার গঠিত হয় কুষ্টিয়ার মেহেরপুরের আমবাগানে। এখানে অবশ্যই একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে যে বাংলাদেশের এতগুলো বিভাগীয় শহর ব্যতীত বিভাগীয় শহরগুলোকে বাদ দিয়ে কেন কুষ্টিয়ার মেহেরপুরে এই মুজিবনগর সরকার গঠিত করা হলো? বিষয়টা এমন হচ্ছে যে 25শে মার্চে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর আক্রমণ করেছিল, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন থেকে তারা এই দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে তাদের আধিপত্য বিস্তার লাভ করতে থাকে এবং তারা হামলা করতে থাকে, হত্যাযজ্ঞ চালাইতে থাকে। সেই দিক বিবেচনায় রেখে বাংলাদেশ সরকার গঠন করা হয় কুষ্টিয়া জেলার মেহেরপুরের মুজিবনগরে, মেহেরপুরের বৈদ্যনাথতলার মুজিবনগরের আমবাগানে। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করানো হয় 17 এপ্রিল কলকাতার 8 নং থিয়েটার রোডে। এখানে সরকারের বিভিন্ন দপ্তর পরিচালনা করা হয়, অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল। মুজিবনগর সরকার শপথ বাক্য পাঠ করেন 17 এপ্রিল। এখন 10 এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠিত হয়, পাকিস্তানি সেই সময়কার সামরিক বাহিনী তারা জানতে পারে যে কুষ্টিয়ার মেহেরপুরে সেখানে সরকার গঠিত করা হয়েছে। তখন তারা সেখানে বিমান হামলা চালায়, কিন্তু তার আগেই আমাদের সরকার সেখান থেকে স্থানান্তরিত হয়ে কলকাতার 8 নং থিয়েটার রোডে সেখানে গিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মুজিবনগর সরকার গঠিত হলো। এই সরকার পরিচালনা করার জন্য 1970 সালে নির্বাচনে যে সমস্ত জনপ্রতিনিধিগণ নির্বাচিত হয়ে আসেন, তাদের মধ্যে থেকে বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্বে ভাগ করে দেওয়া হয়। সেই দায়িত্বগুলো কাদের দেওয়া হয়েছিল, কারা মুজিবনগর সরকারের প্রধান ছিলেন, সেই সম্পর্কে এখন আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, মুজিবনগর সরকারের প্রধান রাষ্ট্রপতি হিসেবে ছিলেন জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তখন পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করা হয়, দ্যাট মিনস প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ নজরুল ইসলামকে। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান। অর্থমন্ত্রী মনসুর আলী এবং পররাষ্ট্র ও আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন খন্দকার মুশতাক আহমেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুজিবনগর সরকারের যে প্রধান 6 জন ব্যক্তিত্ব ছিলেন, তাদের পরিচয় অবশ্যই তোমাদের জানতে হবে, বুঝতে হবে, অবশ্যই এটা মনে রাখতে হবে। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান, অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার মনসুর আলী এবং পররাষ্ট্র ও আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন খন্দকার মুশতাক আহমেদ। এখন মুজিবনগর সরকার গঠিত হলো। মুজিবনগর সরকারের যে প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও 5 জন নির্বাচিত হলেন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র ও আইনমন্ত্রী। তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে কিছু আলোচনা করছি। এদের কার্যক্রমকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো বেসামরিক কার্যক্রম, আরেকটি হলো সামরিক কার্যক্রম। বেসামরিক কার্যক্রমের মধ্যে ছিল এই দেশের প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ, সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিবার পরিকল্পনা কমিশন, যুব অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ ভোট গঠন, আঞ্চলিক প্রশাসন, তথ্য ও বেতার। সেই সময় কিন্তু বেতার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কারণ ওই সময় এতটা টেলিভিশন ছিল না। মানুষে বেতারের মাধ্যমে এই মুজিবনগর সরকারের কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে তারা জানতো এবং মুক্তিযুদ্ধ কোন পর্যন্ত এগিয়ে যাচ্ছে সেই বিষয়ে তারা জানতে পারত। মুজিবনগর সরকারের আরেকটি কাজ ছিল, যেটা ছিল সামরিক কার্যক্রম। সামরিক কার্যক্রমের মধ্যে হচ্ছে যে কিভাবে এই দেশকে ভাগ করে শত্রুদের বিপক্ষে লড়াই করে সংগ্রাম করে এই দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনা যায়। সেই জন্য এই দেশকে 11টি সেক্টরে ভাগ করে দিয়ে প্রত্যেক সেক্টরে এক একজনকে সেক্টর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় এবং আরও সাব সেক্টরে ভাগ করা হয়। মুজিবনগর সরকারের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছিলেন, এছাড়াও আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন, তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করেন। এছাড়াও আরও একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য এই আওয়ামী লীগ সংসদ সদস্যদের বাহিরেও বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তিত্ব সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এর মধ্যে হচ্ছেন প্রবীণ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। তিনি আওয়ামী পার্টি ন্যাপ এর প্রধান ছিলেন। কমিউনিস্ট পার্টির প্রধান মণি সিংহ, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপের আরেক অংশের সভাপতি মুজাফফর আহমদ, কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর, এই সমস্ত ব্যক্তিরাও সেই সময় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি 11টি সেক্টর এবং সেক্টর কমান্ডার যারা ছিলেন তাদের সম্পর্কে আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের পাঠ্যপুস্তকেও রয়েছে, পাঠ্যপুস্তকের 21 পৃষ্ঠায় এই বিষয়টা সকলে অত্যন্ত গুরুত্বের সাথে অত্যাধিক গুরুত্ব সহকারে লক্ষ্য করবে, কারণ এখান থেকে তোমাদের লাইফে যতগুলো পরীক্ষা দিবে সেই সব ধরনের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করছি মুজিবনগর সরকারের গঠিত হওয়ার পরে বাংলাদেশকে যখন 11টি সেক্টরে ভাগ করে দেওয়া হয় সেই সমস্ত সেক্টরগুলো নিয়ে আলোচনা করছি। এখানে অবশ্যই দুইটা পোস্টার মানচিত্র, বাংলাদেশের মানচিত্র এবং মুক্তিযুদ্ধের 11টি সেক্টর সম্পর্কে তোমরা লক্ষ্য করতেছ। সকলে মনোযোগের সাথে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। 1 নং সেক্টর, 1 নং সেক্টর তৎকালীন সময়ের চট্টগ্রাম অঞ্চলটা ছিল 1 নং সেক্টরের অন্তর্ভুক্ত। এই 1 নং সেক্টরের সীমানা আমি তোমাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি। 1 নং সেক্টরের ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, ফেনী পর্যন্ত ছিল 1 নং সেক্টর। এই যে লক্ষ্য করো, ফেনী নদী থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার পর্যন্ত 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, 10 এপ্রিল 1971 থেকে 25 জুন 1971 পর্যন্ত। তারপর ক্যাপ্টেন রফিকুল ইসলাম, 28 জুন 1971 থেকে 14 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এখন 2 নং সেক্টরের দিকে লক্ষ্য করো। 2 নং সেক্টর ঢাকা, ফরিদপুরের কিছু অংশ, ফরিদপুর, এই ম্যাপে লক্ষ্য করো, ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী, কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল এই সেক্টর। নোয়াখালী এবং কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল 2 নম্বর সেক্টর। সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ, 10 এপ্রিল 1971 থেকে 22 সেপ্টেম্বর 1971 পর্যন্ত। তারপর মেজর এটিএম হায়দার, উনি ছিলেন 22 সেপ্টেম্বর 1971 থেকে 14 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এখন 3 নং সেক্টর নিয়ে আলোচনা করব। 3 নং সেক্টরে ছিল ঢাকার কিছু অংশ, হবিগঞ্জ, সিলেট বিভাগের হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও কুমিল্লার কিছু অংশ নিয়ে এই সেক্টর গঠিত হয়েছিল। 3 নম্বর সেক্টর ঢাকা বিভাগের কিছু অংশ, হবিগঞ্জ, সিলেটের হবিগঞ্জ এবং কুমিল্লা, সুতরাং এই অংশটুকু নিয়েছিল 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ ও মেজর নুরুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন 4 নম্বর সেক্টর নিয়ে আলোচনা করব। 4 নম্বর সেক্টর সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল এই সেক্টর। সিলেট জেলার অংশবিশেষ, এই যে লক্ষ্য করা সিলেটের অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত হয়েছিল। এই সেক্টরের 4 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন চিত্তরঞ্জন দত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর সেক্টর ম্যাপে লক্ষ্য করো, 5 নম্বর সেক্টর বাংলাদেশের পূর্বাঞ্চলে এই 5 নম্বর সেক্টর গঠিত হয়েছিল সিলেট জেলার কিছু অংশ নিয়ে, সিলেট জেলার কিছু অংশ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নং সেক্টর গঠিত হয় সিলেট জেলার অংশবিশেষ বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল নিয়ে। সিলেট জেলার অংশবিশেষ এবং ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল 5 নম্বর সেক্টর। সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন মেজর মীর শওকত আলী। সেক্টর কমান্ডার মেজর মীর শওকত আলী। 6 নম্বর সেক্টর ছিল, লক্ষ্য করো, 6 নম্বর সেক্টর রংপুর ও দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত হয় এই সেক্টর। রংপুর এবং দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা নিয়ে এই অংশটা ছিল 6 নম্বর সেক্টর।
6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মোহাম্মদ খাদেমুল বাশার 10 এপ্রিল 1971 থেকে 14 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এখন 7 নম্বর সেক্টর নিয়ে আলোচনা করব। 7 নম্বর সেক্টর ছিল দিনাজপুরের দক্ষিণ অঞ্চল, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুরের কিছু অংশ এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কাজী নুরুজ্জামান। 7 নম্বর সেক্টর লক্ষ্য করা সকলেই দিনাজপুরের কিছু অংশ, দিনাজপুর দক্ষিণ অঞ্চল, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল, রাজশাহী, পাবনা, বগুড়া এবং রংপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল 7 নম্বর সেক্টর। 8 নম্বর সেক্টর লক্ষ্য করো, 8 নম্বর সেক্টর কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল 8 নম্বর সেক্টর। এই যে 8 নম্বর সেক্টর তোমরা মানচিত্রে লক্ষ্য করো, 8 নম্বর সেক্টরের যে অঞ্চলগুলো ছিল, 8 নম্বর সেক্টরে ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর এর কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল 8 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টর, আর 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু উসমান চৌধুরী এবং মেজর AM মঞ্জুর। প্রিয় শিক্ষার্থী, এখন 9 নম্বর সেক্টর নিয়ে আলোচনা করব। 9 নম্বর সেক্টর খুলনার কিছু অংশ, লক্ষ্য করা যে খুলনার কিছু অংশ নিয়ে, বরিশাল বিভাগের কিছু অংশ নিয়ে, বরিশালের কিছু অংশ নিয়ে পটুয়াখালী জেলা, বাংলাদেশের সাগরকন্যা নামে যে জেলাটা পরিচিত, এই পটুয়াখালী জেলা বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল, এই পটুয়াখালী জেলা নিয়ে গঠিত হয়েছিল 9 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব ছিলেন মেজর MA জলিল 10 এপ্রিল 1971 থেকে 24 ডিসেম্বর 1971 পর্যন্ত, এবং তারপর মেজর জয়নুল আবেদিন 24 ডিসেম্বর 1971 থেকে 14 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত। এখন 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরটা খুবই কমন, এটা থেকে পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসেই। 10 নম্বর সেক্টর ছিল, সকলে লক্ষ্য করো, 10 নম্বর সেক্টর ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল ও আভ্যন্তরীণ নৌ পরিবহন। এই সেক্টরে নৌ কমান্ডোরা যখন যে মিশনে নিয়োজিত থাকতেন তখন সে সেক্টরে কমান্ডারের কাজ করতেন। তার মানে এই 10 নম্বর সেক্টরে নির্ধারিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। এই 10 নম্বর সেক্টরে নৌ কমান্ডো অর্থাৎ এই নৌবাহিনীতে যারা কর্মরত ছিলেন সেই সমস্ত লোকেরা এই 10 নম্বর সেক্টরটা পরিচালনা করতেন। 10 নম্বর সেক্টর এই জন্যই খুবই কমন, পরীক্ষায় প্রশ্ন আসে কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, সেটা হচ্ছে উত্তর হবে 10 নম্বর সেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টরে ছিল কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয় 11 নম্বর সেক্টর। কিশোরগঞ্জ বাদে, এই যে লক্ষ্য করো কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ বিভাগ এবং টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ বিভাগ তখন হয়নি, ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয়েছিল এই 11 নম্বর সেক্টর। আমাদের তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যে জামালপুরের বাসিন্দা, আমরা কোন সেক্টরের অধীনে ছিলাম? ময়মনসিংহ জেলা তখন এই জামালপুর অঞ্চল ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ছিল। 1978 সালে জামালপুর জেলাটি গঠিত হয়েছিল। ইনশাআল্লাহ আশা করি সকলেই গুরুত্ব সহকারে ক্লাসটি বুঝতে পেরেছ। তো সকলের সুস্বাস্থ্য শুভকামনা করে আরও একটি খুশির খবর, সেটি হচ্ছে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আবারও ঠিক একই সময়ে একই বিষয় নিয়ে এই ক্লাসে আবারও উপস্থিত হব। তো আগামী ক্লাসের আগে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বাংলাদেশের মানচিত্রটা এঁকে সেখানে
বিভিন্ন সেক্টরগুলো যেন তোমরা চিহ্নিত করতে পারো, এটাই তোমাদের হোমওয়ার্ক। আর আমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস পরিচালনায় যে দুইজন শিক্ষক রয়েছি, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ ক্লাস পরিচালনায় রয়েছি আমি মোহাম্মদ মফিজউদ্দিন, এবং আমার সাথে আরও একজন শিক্ষক রয়েছেন, উনি তোমাদের ক্লাস নেবেন। উনি অত্যন্ত ইয়াং ম্যান, জেন্টেলম্যান, মিস্টার নুরুল ইসলাম সাহেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। গুড বাই, গুড বাই। ওকে।